চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হলো বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গণে। মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে। জেলায় সম্প্রীতি ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয়। এদিনের এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, বহরমপুর লোকসভার প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। ভগবানগোলা, বেলডাঙ্গা, খড়গ্রাম, লালগোলা, আর আপনারা সবাই এসছেন, যতটুক চোখ দেখতে পারি আমরা, আপনারা আছেন। ধন্যবাদ আসার জন্য। এত লোক আপনারা প্রমাণ করছেন যে কংগ্রেস এখনই খুবই শক্ত আছে। কংগ্রেস কোথায় যায়নি, কংগ্রেস আছে মুর্শিদাবাদে। রাজ্যতে, উড়িষ্যা, ইউপিতে যারা যাচ্ছে মাল বিক্রি করতে, মার খাচ্ছে বিভিন্ন স্টেটে। কেন ওখানকার মানুষ ভাবছে তারা বাংলাদেশি। আপনারা জানেন তো, নিশ্চয়ই শুনেছেন, আপনার পাড়া আপনার গ্রামে হয়তো আপনারাও শুনেছেন। এটা একটা হিংসা তৈরি করেছেন। বাংলাদেশি ভাবছেন কেন? কারণ বিজেপি অমিত শাহ কয় মাস থেকে বলছেন যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ ডেলি আসছে, বলছে না? ভয় দেখাচ্ছে গোটা দেশে। এটাও হিংসা তৈরি করার জন্য, এটাও ভয় দেখাবার জন্য আমাদের দেশে। বিজেপি কিভাবে দেশটাকে শেষ করতে পারে, যেভাবে ভাই ভাইদের মধ্যে হিংসা রাখতে পারে, তাদের দিনের পর দিন প্রচেষ্টা। এই কারণে আমি পার্লামেন্টে প্রশ্ন করলাম, বক্তব্য দিতে চাইলাম। আমি শুধু এই প্রশ্ন করলাম অমিত শাহের কাছে, হোম মিনিস্টারের কাছে, যে কত লোক আসছে বাংলাদেশকে, একটু বলবেন, একটু একটা নম্বর দিবেন। আপনারা বলছেন ডেলি হাজার কোটি কোটি লোক ঢুকছেন। কত লোক ঢুকছেন? 3,000, 30,000, 3 কোটি? জবাব দিবে না। আমার কোয়েশ্চেন, পার্লামেন্টারি কোয়েশ্চেন কি বেআইনি ভাবে বলেছে, আমাকে প্রশ্ন করতে দেয়নি। জবাব দূরের কথা, আমাকে প্রশ্ন করতে দেয়নি স্পিকার। চিন্তা করে, তাহলে লুকাবার কি আছে? বাংলাদেশের খেলাটা এটাও একটা হিংসা বানাবার জন্য, মানুষের মধ্যে, যাতে আমাদের ভারতবর্ষের মানুষ নিজেদের মধ্যে লড়াই করে। এটা হচ্ছে বিজেপির স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে বিজেপির ইচ্ছা। তা আমরা কোথায় যাব? এবার আপনি মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রী বলেন আমাদের এই রাজ্যের জন্য কি করেছেন বলেন তো। একটা পর একটা দুর্নীতি, চুরি, লুট। আমি কি বলবো, আপনারা জানেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম, আপনাদের নিজের চোখ আপনারা দেখতে পাচ্ছেন। গরিব মানুষের বাড়ির জন্য লুট, টাকা দিতে হয়। গরিব মানুষের কোনো প্রকল্পনার জন্য টাকা দিতে হয়। 100 দিনের কাজ আমাদের রাজ্য সরকার তো হিসাব দিতে পারবে না, রিসিপ্ট দিতে পারবে না। এত খারাপ অবস্থা। এ বাংলা শেষ হয়ে যাচ্ছে, এ বাংলা শেষ হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে। ভোটের আগে 2019 সালের 2024 সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে। প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন, জীবন দান করছে। সেই একইভাবে মোদীর পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন। কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা, সারা বাংলার ঘরে ঘরে টিভিতে মুফতে সে প্রচার শুনলেন, তার অ্যাডভার্টাইজ দেখলেন। দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে। দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। তাহলে দিদির কাছে গুরুত্ব কোথায়, প্রাথমিকতা কোথায়? এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির, জগন্নাথের ধাম? আমরা জানি
আমাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ, এটা তো জানি আমরা। আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা। এই ভারতবর্ষে কি দেখছি, এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী, আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি। আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন, এ দৃশ্য বড় বিরল। কোথায় যাব আমরা? আজকে কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম প্রতিষ্ঠার ব্যাপারে তো এত চিন্তা কেন? সেখানে একটাই কারণ, সেখানে ভোট রাজনীতি। দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো, মুসলমান আমাকে ভোট দিবে। জুজু দেখিয়ে ভোট নাও, মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে এনআরসি হবে, আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেবে। এই তো গল্প, এই তো গল্প, আর তো কিছু না। তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, এবার হিন্দুকে ম্যানেজ করো। হিন্দুকে ম্যানেজ করতে হলে কি করতে হবে? জগন্নাথ মন্দির তৈরি করে দাও, সরকারি টাকায় মন্দির। মনে রাখবেন, সরকারি টাকায় মন্দির, আপনার আমার পকেটের টাকায় মন্দির। আপনি কি ইজাজত দিয়েছেন? আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে? সেই মন্দির সরকারি টাকায় কেন হবে? সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে। বোঝার চেষ্টা করুন, মন্দিরে যেমন ট্রাস্ট বোর্ড থাকে, তেমনি মুসলমানদের সম্পত্তি জন্য ওয়াকফ বোর্ড আছে। দিদি, এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য, জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে। তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান। করুন। কেন? এখানকার মানুষ কেউ বলেনি আপনাকে দিব্যি দেয়নি, আপনি জগন্নাথকে নিয়ে আসেন, এখান থেকে কেউ দিব্যি দেয়নি। উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে আসছে জগন্নাথকে, বাবা প্রভু জগন্নাথকে। উড়িষ্যার লোক বলছে যে প্রভু আমাদের এখান থেকে দিদি কি করে কেড়ে নিয়ে যায়। 4টে ধাম ভারতবর্ষে হিন্দুদের, 4টে ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরীর ধাম, রামেশ্বরমের ধাম। দিদি বলছে না আরেকটা ধাম করব। গোটা উড়িষ্যা জুড়ে খেপে গেছে সেখানকার মানুষ। দিদির মাথা ব্যথা নাই যে উড়িষ্যায় ওখানকার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তারা পালিয়ে আসছে, তার জন্য মাথা ব্যথা নাই। খেয়াল করে দেখবে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, রাজস্থানে একের পর এক এলাকায় এই মুর্শিদাবাদ, মালদার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তারা পালিয়ে আসছে। তা নিয়ে দিদির মাথা ব্যথা নাই। দিদির মাথা ব্যথা জগন্নাথকে নিয়ে। শামচারগঞ্জে ঘটনার পর আমাদের এই জেলার টিএমসি পার্টি এমপি, যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল, দুর্ভাগ্য আমাদের, সেই তৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল। বলুন কে বলছে? তৃণমূল দলের এমপি। আজকে তার পরিণামে যখন একের পর এক রাজ্যে হামলা হচ্ছে আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে, তখন সবাই চুপ করে বসে আছে। দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিযায়ী শ্রমিক যেন বিপদে না পড়ে। আপনি তো চুপ করে আছেন। আপনি ভারত সরকারের সাথে কথা বলুন, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি চুপ করে আছেন। কোভিড যখন হয়েছিল তখন আপনি চুপ করেছিলেন, এখন পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে, আপনি চুপ করে আছেন। বাংলার মানুষ তার লক্ষ্য করছে। তাই এলাকার মানুষ, কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা শুধু একটাই কথা বলার চেষ্টা করেছি, এই মুর্শিদাবাদ জেলা কখনো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেয়নি, সমর্থন করেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের, এটা আমি একজনের কাছে দেখেছি, পড়েছি। এই মুর্শিদাবাদ জেলা যখন ভারত পাকিস্তান বিভাজিত হয়, যেহেতু মুর্শিদাবাদ জেলায় মুসলমান সংখ্যাধিক্য, তাই সবাই ধরে নিয়েছিল মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাবে। জানেন, দুদিন পর এই মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। সেই সময় এই মুর্শিদাবাদের মুসলমানরা, তার নেতা ছিল ওয়াসেফ আলী মির্জা, তিনি বলেছিলেন না, মুর্শিদাবাদের আমরা মুসলমান, আমরা সব ভারতবর্ষে থাকবো, আমরা কেউ পাকিস্তানে যাব না। এই মুর্শিদাবাদ বলেছেন হাত ছোঁয়া ধরো,
হাসওয়াদরও একটা মন্ত্রী কী করে বলতে পারেন, একটা বিজেপি প্রেসিডেন্ট, তার জন্য মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা কোর্ট কেস করছে না করে উনি কেন এরকম নন সেকুলার ল্যাঙ্গুয়েজ, অশান্তি ভাষা কেন বলবেন যে হাসওয়াদর, এটার জন্য মালদা কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা কেস করছে নন পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজের জন্য। ধর্ম নিয়ে বেশি নজর দিচ্ছে তারা। আমাদের রাজ্যর যে যত সমস্যা আছে, আমাদের রাজ্যতে, আমাদের দেশে গরিব ছেলেদের মেয়েদের চাকরি নেই, বেকার যুবক আছে অনেক, সে বিজেপিও কোনো নজর দিচ্ছে না, সে টিএমসি নতুন কারখানাও করতে পারছে না। আমাদের লোকরা মার খাচ্ছে, যারা মালদা মুর্শিদাবাদ যারা কাজ করে বাইরে, তারা মার খাচ্ছে। বিভিন্ন স্টেট মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিচ্ছু বলছে না। তো মেজর ইস্যু যে আমাদের আছে উন্নয়নের, গরিব মানুষের, সেইগুলো বিষয় না কেন্দ্র বলছে না রাজ্য বলছে। সবচেয়ে একটা বড় বিষয় আপনাদেরকে রিমাইন্ড করতে চাইছে, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের আমাদের প্রতি বছর যে প্রায় হয়, সেটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন। কিন্তু আমি কোনো দিন যে ওই বড় বড় বিজেপি টিম, সুকান্দার মজুমদার এসছিল মোথাবাড়ি মালদাতে, ওরা বিভিন্ন এমপিদের সঙ্গে এসছে, কিন্তু ওদের টিম দেখা যায় না। যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের মুর্শিদাবাদ এবং মালদাতে তাদের ক্ষতি হয়, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, তাদের বাড়ি পড়ে যায় গঙ্গাতে, কিন্তু কোনো বিজেপি বড় নেতা দেখতে পারে কোনো টিম কেন? এটা আমার প্রশ্ন। তার আমার জবাব হচ্ছে যে ওরা আমাদের এদের ইন্টারেস্ট হচ্ছে ধর্ম রাজনীতিতে। কীভাবে মানুষকে উত্তেজিত করতে পারেন, বিভেদ সৃষ্টি করতে পারেন, এটা হচ্ছে এদের ওয়ান ট্র্যাক এজেন্ডা। আমি খুব দুঃখিত। তার জন্য ওয়াকফ বিল একটা এক্সাম্পল। ওয়াকফ বিল শুধু মানে মাইনরিটিদেরকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, আর ভুল একটা বার্তা যাচ্ছে যে আমাদের দেশের মাইনরিটিরা সংখ্যালঘুরা বেশি কিছু পায়, কিন্তু এটা মিথ্যা কথা, হিংসা বানাবার জন্য। তো এই আর মুখ্যমন্ত্রী তাই উনি যে 25,000 ছেলেরা মেয়েরা শিক্ষকরা যারা আছে চাকরি হারিয়ে ফেলেছেন, তাদের কথা তো বলতে চায় না। উনার ইন্টারেস্ট হচ্ছে সব মন্দির মসজিদের ব্যাপারে উনি, আর আমাদের উল্টো আমাদেরকে দোষ দিচ্ছে। আমাকে বললেন মুখ্যমন্ত্রী যে আমার নাম দিয়ে বলেনি, কিন্তু বলেছে কংগ্রেসের সংসদ আমরা দেখতে পারিনি কেন। আরে আমি গেছিলাম তাহলে 13 তারিখে, কিন্তু 13 তারিখ পুলিশ আমাকে ঢুকতে দেয়নি। তো আমি পুলিশের সঙ্গে ওরা বললো যে দেখুন একটা রাইটিং চলছে, আপনি একটা সাংসদ গেলে একটা গ্যাদারিং হবে, একটা রিস্ক হবে মানুষের জন্য, আপনি কয়দিন পরে আসুন। তো আমি ভাবলাম কোঅপারেশন তো করতে হবে পুলিশের সঙ্গে। মালদাতেও পুলিশ বলছে এখন বড় বড় মিছিল করেন না, কিছুদিন পরে করেন। আমাদের কংগ্রেস পার্টি আইন শৃঙ্খলা পার্টি, তার জন্য পুলিশের সঙ্গে আমরা খানিকটা কোঅপারেশন করছি। তারপরে মুখ্যমন্ত্রী কি করে বলেন আমাদের ফায়দা নিচ্ছেন রাজনীতি, বলছে কংগ্রেসকে দেখা যায় না। বাবা, আপনার পুলিশ বলছেন কোঅপারেশন করতে, আর আপনি পুলিশের মুখ্যমন্ত্রী আর বলছেন দেখা যায় না, এটা তো হয় না। এটাও একটা বাজে রাজনীতি। এনআরসি পার্ট 2, তার জন্য আমি বলছি এনআরসি পার্ট 1 যেমন হয়েছে, হিন্দু ভাই মুসলিম ভাই ধর্ম নিয়ে ভয় দেখানো হয়েছে, আবার এনআরসি পার্ট 2 যে ইলেকশন যেহেতু আসছে 10 মাসের মধ্যে, আবার ভাইদেরকে মধ্যে টেনশন বাড়াতে চাইছে, আর চাইছে যে ভোট বিজেপি আর টিএমসি এর মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মানুষের ভোট বিভেদ সৃষ্টি হয় ধর্ম নিয়ে। আর আমাদের পার্টি হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমরা বিলিভ করে সবার উন্নয়নের জন্য, সবার শান্তির জন্যই আমাদের, সেটা হচ্ছে কংগ্রেসের শিক্ষা।